তো আমরা নতুন একটা স্লাইড দেখি। তো আমরা এটা দেখছিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমরা বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আমরা জানি যে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি আমরা বৃদ্ধি করি তাহলে অবশ্যই কি হবে, ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। তো এখন কিভাবে বৃদ্ধি পাবে সেটা আমরা একটু দেখি। ধরেন আমরা সবাই জানি যে বৃত্তের আহ, ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে পাই আর স্কয়ার। ঠিক আছে, আমরা দেখেছি যে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আমি বললাম যে এরকম করে যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন এইখানে বৃত্তের ব্যাসার্ধটা, তাহলে দেখেন এটা স্কোয়ার আকারে চেঞ্জ হবে। মানে আমি হচ্ছে ব্যাসার্ধ, ধরেন আগে ছিল 2, আমি এটাকে 4 করে দিলাম। মানে 4 করলে তাহলে 2 কে স্কোয়ার করলে কত হবে, 4 হবে। আবার যদি আমি 2 গুণ করি, আচ্ছা যাক আমি 3 নিয়ে উদাহরণ দিই, তারপরে 2 4 একই রকম চলে আসছে। আমি ধরেন হচ্ছে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আছে 3, তাহলে 3 হলে ক্ষেত্রফল দেখেন কত হবে। আমি ধরলাম কোন একটা বৃত্তের ব্যাসার্ধ আছে আর এর মান 3, 3 বসালে 3 স্কোয়ার মানে 9 পাই হবে, এই তো। বৃত্তের ক্ষেত্রফলটা হবে 9 পাই। পাইটাকে আমি ভাঙলাম না, রেখে দিলাম। আমি বলছি যে কোন একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 9 পাই। কেন 9 পাই? কারণ হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে আর এর মান 3। এখন যদি আমি বলি যে তার ব্যাসার্ধটাকে আমি হচ্ছে কি করব, ব্যাসার্ধটাকে হচ্ছে আমি 2 গুণ বাড়াবো বা 3 গুণ বাড়াবো বা 4 গুণ বাড়াবো। তো যদি আমি বৃত্তের ব্যাসার্ধটাকে বাড়াই, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ যদি আমি 2 গুণ বাড়াই, তো ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল অবশ্যই বাড়বে। তো আমি হচ্ছে এখানে আর এর মান যদি চেঞ্জ করি, আর এর মান যদি আমরা চেঞ্জ করি, তাহলে আর এর মান যতটুকু চেঞ্জ করব, যত গুণ চেঞ্জ করব, ক্ষেত্রফলও কিন্তু চেঞ্জ হবে। কিভাবে হবে? আমি ধরেন এই আর এর মানটা আগে ছিল 3, এখন আমি নতুন আর এর মান নিলাম হচ্ছে 6, মানে এটাকে আমি দ্বিগুণ করলাম। 3 দোকানে 6, আমি এটাকে দ্বিগুণ করে দিলাম। তাহলে 6 করে দিলে ক্ষেত্রফলটা কি আসবে একটু দেখি আমরা। এই ক্ষেত্রফলটার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আর এর মান এখন হয়ে গেছে 6, 6 কে স্কয়ার করলে হয় 36, 6 6 36 আর পাই। তো যখন আর এর মান 3 ছিল তখন ক্ষেত্রফল ছিল 9 পাই, যখন আর এর মান 6 হলো তখন ক্ষেত্রফল হচ্ছে 36 পাই। তাহলে কত গুণ বাড়লো? আগে থেকে 4 গুণ বাড়লো, এই যে 4 নং 36। আগে ছিল 36, এখন আসলে 36 পাই। আগে ছিল 9 পাই, যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে দেখেন আস্তে আস্তে কতটুকু 4 গুণ বেড়ে গেছে। অর্থাৎ 36 পাইকে 9 পাই দিয়ে কাটলে আমরা দেখবো হচ্ছে বেড়ে গেছে 4 গুণ, 4 নং 36। কিন্তু আমরা তো এখানে ব্যাসার্ধের মান 2 গুণ বাড়িয়েছিলাম, অর্থাৎ 3 দোকানে 6, ডাবল করেছিলাম। তো আমরা দেখলাম যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বাড়াই ক্ষেত্রফল চেঞ্জ হবে 4 গুণ। যদি আমরা ব্যাসার্ধ 3 গুণ বাড়াই তাহলে ক্ষেত্রফল হবে 9 গুণ। যদি আমরা ব্যাসার্ধ 4 গুণ বাড়াই ক্ষেত্রফল হয়ে যাবে 16 গুণ। অর্থাৎ সবসময় এই স্কোয়ার সম্পর্কটা থেকে যাবে। তাহলে আমরা এটা জেনে রাখলাম যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর গুণ বাড়াই, আর গুণ বাড়ালে ক্ষেত্রফল হবে আর স্কোয়ার গুণ। আর এর মান এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এক্স হতে পারে। আপনাকে যদি বলা হয় যে বৃত্তের ব্যাসার্ধ এক্স গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার গুণ। তার মানে যে কোনো মান বলুক সেটা হচ্ছে ক্ষেত্রফল হবে তার স্কোয়ার। এখন এখানে ব্যাসার্ধ না বলে যদি ব্যাস বলতো তাহলেও সেম হতো। কারণটা কি? কারণ ব্যাস বললে ব্যাস থেকে তো ব্যাসার্ধ আসবে, তো ব্যাসের মান যা হবে সেটাই এখানে ব্যাসার্ধ হয়ে বসবে। ব্যাসার্ধ হয়ে বসলে সেটাকে স্কোয়ার করলে সেমই থাকবে। আপনি মান ধরে দেখবেন বাসায় যে আপনি যদি কোনো একটা বৃত্তের ব্যাস ধরেন শুরুতে ছিল হচ্ছে 4, এটাকে যদি আপনি 8 করেন তাহলে ক্ষেত্রফল কি হবে দেখবেন আপনি, যে আপনি যদি 2 গুণ করছেন ক্ষেত্রফল 2 স্কোয়ার মানে 4 গুণ বৃদ্ধি পাবে। সহজ কথা, আপনি এই ধরনের যে ম্যাথ গুলো আসে পরীক্ষায় সেটা আপনি যখন দেখবেন যে 3 গুণ বাড়াইছে আপনি এটাকে স্কোয়ার করবেন, হয়ে যাবে 9 গুণ। যদি বলে 4 গুণ বাড়াইছে আপনি স্কোয়ার করবেন 16 গুণ। যদি বলে 5 গুণ আপনি স্কোয়ার করে দেবেন, 5 5 25 গুণ হয়ে যাবে। তার মানে সবসময় এই সম্পর্কটা ফিক্স থাকবে। তো এখন এই যে এখান থেকে প্রশ্ন যে এসেছে পরীক্ষায়, আমরা একটু দেখি বিসিএস এ কি ধরনের প্রশ্ন এসেছে। এখান থেকে প্রশ্ন এসেছিল একবার যে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করে তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক সেটা আমাদের মাথা ব্যথা না। ব্যাস ব্যাসার্ধ যাই হোক, 3 গুণ বাড়ালে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বাড়ালে ক্ষেত্রফল 16 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, 3 গুণ বাড়ালে 9 গুণ হবে, 4 গুণ হলে 16 গুণ হবে। আধারটা হোক, আপনারা হচ্ছে এই ম্যাথটা করে ফেলেন, একটু এটা একটু করে ফেলেন সবাই, এটা দেখেন পারা যায় কিনা।
আচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের যে ম্যাথ গুলো আছে আগের মতোই, ব্যাসের অনুপাত বললে বা ব্যাসার্ধের অনুপাত বলুক, ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, ক্ষেত্রফল বললে স্কোয়ার করে দিবেন। আপনি চাইলে এটা ম্যাথ করেও দেখতে পারেন। আপনি যদি হচ্ছে এইখানে ব্যাসের অনুপাত বলা আছে 3:2, মানে একটা বৃত্তের ব্যাস হচ্ছে 3, আর একটা বৃত্তের ব্যাস হচ্ছে 2। আপনি যদি 3 ধরে করেন অথবা এটাকে যদি 3x ধরে করেন, 2x ধরে করেন, তাও হবে। তো এই ধরনের ম্যাথ গুলো যেহেতু শুধু প্রিলিমিনারিতে আসে, তাহলে এটা নিয়ে এত বেশি টেনশন না করে আমরা যে ম্যাথ গুলো হচ্ছে আপনার রিটেনেও আসতে পারে সেই ধরনের ম্যাথ গুলো নিয়ে একটু কথা বলবো। তো এরকম ব্যাস ব্যাসার্ধ যাই বলুক না কেন, ক্ষেত্রফল বলার সাথে সাথে আপনি এটাকে স্কোয়ার করে দিবেন। তাহলে এখানে যদি বলে 3:2, স্কোয়ার করলে হবে 9:4। যদি বলতো 5:3, স্কোয়ার করলে হবে 5×5 = 25। 3 স্কোয়ার করলে হবে 9, 25:9। তার মানে যাই দেয়া থাকুক সেটাকে আমরা স্কোয়ার করে দিব। ক্ষেত্রফলের কথা বলা থাকলেই অনুপাত হোক আর যে যাই বলা থাকুক আমরা সেটাকে স্কোয়ার করে দিব, তাহলেই অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এরপর আমরা হচ্ছে কিছু ম্যাথ দেখবো। প্রথমে হচ্ছে একটা বেসিক ম্যাথ দেখবো। আমরা আমরা যে বৃত্তের ক্ষেত্রফল করেছি সেটা দিয়ে একটু ম্যাথ করব। বলা হচ্ছে বৃত্তের ব্যাস যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত। একেবারে সিম্পল প্রশ্ন, জাস্ট করাতে হবে তাই করাচ্ছি আর কি। তো ব্যাস যদি 6 সেন্টিমিটার হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ বের করে নেওয়া, তাই তো? বৃত্তের ব্যাস যদি 6 সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধটা বের করে নেওয়া। তাহলে 6 তে যদি এটাকে ব্যাসার্ধ করি আমরা তাহলে হয়ে যাবে 3। জাস্ট আমরা হচ্ছে যে সূত্র আছে সেখানে বসাই দিব। সেটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার। তো পাই থাকলো আর স্কয়ার, আর এর মান হচ্ছে এখানে 3, ব্যাসার্ধ 3, 3 কে স্কয়ার করলে 9, তাহলে অ্যান্সার হয়ে যাবে 9 পাই, মানে 9 পাই। 9 পাই হচ্ছে আমাদের এখানের অ্যান্সার, মানে 9 পাই। তাহলে যদি আপনাকে এরকম করে প্রশ্ন দেয়, তো এরকম প্রশ্ন তো দিবে না পরীক্ষায়, জাস্ট এটা আমরা সূত্রটা অ্যাপ্লাই করার জন্য করলাম। এখন যদি আপনাকে প্রশ্নটা ঘুরায় দেয়, যদি বলে বৃত্তের ক্ষেত্রফল 9 পাই হলে বৃত্তের ব্যাসার্ধ কত? কি বলেছে? বৃত্তের ক্ষেত্রফল 9 পাই হলে বৃত্তের ব্যাসার্ধ কত? এটা আপনারা একটু ট্রাই করে দেখেন, মানে এটা আপনি করেন আর কি। বৃত্তের ব্যাসার্ধ আপনাকে বের করতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল 9 পাই হলে ব্যাসার্ধ কত। বৃত্তের ক্ষেত্রফল 9 পাই হলে ব্যাসার্ধ কত? এটা আমরা কিভাবে করব? বলা আছে বৃত্তের ক্ষেত্রফল 9 পাই। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো পাই আর স্কয়ার সমান হচ্ছে 9 পাই লিখবো। ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল যদি 9 পাই হয় তাহলে ব্যাসার্ধ কত? এরকম প্রশ্ন আসতে পারে। মানে আপনাকে বলতে পারে বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল যদি 9 পাই হয় তাহলে তার ক্ষেত্র ইয়ে কত, ব্যাসার্ধ কত, বলতে পারে তার ব্যাস কত। তো আমরা হচ্ছে এখান থেকে দেখলাম যে পাই আর স্কয়ার সমান হচ্ছে 9 পাই, যেহেতু বলা আছে ক্ষেত্রফল, এখান থেকে আমরা পাই পাই বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি থাকবে? আর এর মান, আর স্কয়ার আছে 9, এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব 3। এখন যদি আপনার প্রশ্নে বলে যে ব্যাসার্ধ কত তাহলে আপনি বলবেন ব্যাসার্ধ হচ্ছে 3। যদি প্রশ্নে বলে ব্যাস কত তাহলে আপনি বলবেন হচ্ছে 3 × 6, কারণ ব্যাসটা কি হবে, ব্যাসার্ধের ডাবল হয়। এরকম প্রশ্ন করতে পারে যে ক্ষেত্রফল কত বলতে পারে, অথবা বলতে পারে ব্যাসার্ধ কত, অথবা বলতে পারে ব্যাস কত। মানে এখান থেকে সিম্পলি যদি প্রশ্ন করে তাহলে এই প্রশ্ন করা সম্ভব। তো এখন হচ্ছে আমরা এমন কিছু ম্যাথে যাব যেগুলো হচ্ছে ত্রিভুজ আর বৃত্ত মিশিয়ে দিবে, অর্থাৎ এখানে আপনাদের ত্রিভুজের বিষয়টা আসবে। প্রথম যে ম্যাথটা, এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এগুলো থেকে পরীক্ষায় আসবেই বলা যায়, মানে এই টাইপের ম্যাথ আসেই। তো দেখেন কি বলা আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। গত ক্লাসে এই বেসিক গুলো আমরা করেছি, তাই আমাদের আজকে বুঝতে সমস্যা হবে না। প্রশ্নে বলা আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে একটি জে আছে। মানে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে, আপনি ধরেন কেন্দ্রটা হচ্ছে এখানে আছে মনে করেন, আমি ধরলাম হচ্ছে এখানে কেন্দ্রটা আছে। বলা আছে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে একটা জে আছে, ব্যাসার্ধ আমরা পরে নিই। আমরা একটা জে নিলাম, এই জেটা মনে করেন নিলাম। তো যেটা কোথায় আছে? যেটা আছে হচ্ছে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে আছে। কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে আমরা যদি এইভাবে আঁকি যে এটা হচ্ছে কেন্দ্র, তার থেকে 3 সেন্টিমিটার দূরে, এই যে এটা। এখন অ্যান্সার চলে এসেছে, গুড। এখন আমরা হচ্ছে যদি এখান থেকে বলা আছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আমরা এঁকে ফেলি 5 সেন্টিমিটার,
তাহলে কিন্তু আমরা বাকি মানগুলো পেয়ে যাব। কিভাবে পাবো? আমরা হচ্ছে এখানে মানগুলো বসাই। বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে ৩ সেন্টিমিটার দূরে একটি জে। তাহলে নিচের এটা হচ্ছে জে, আর বলা আছে কেন্দ্র থেকে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ধরলাম ধরলাম হচ্ছে এই যে ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ও থেকে এটা হচ্ছে ৩ সেন্টিমিটার দূর। তারপর বলা আছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৫ সেন্টিমিটার। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৫ সেন্টিমিটার, নিলাম ৫ সেন্টিমিটার। তো এখন বলা আছে হচ্ছে এই জেটার দৈর্ঘ্য কত, জেটার দৈর্ঘ্য কত এটা বের করতে বলেছে। তো আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে নেই, আমরা জানি সমকোণী ত্রিভুজ হবে, কারণ এই কেন্দ্র থেকে, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে জে এর উপর যদি একটা লম্ব হয়, মানে যেহেতু সরাসরি দূরত্ব বলেছে, মনে রাখতে হবে কোন একটা জায়গার দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হয়। কোন একটা জায়গার দূরত্ব মানেই লম্ব হবে। কোন একটা জায়গার দূরত্ব মানে যদি যদি দুইটা রেখা হচ্ছে পরস্পরের মানে সমান্তরালে না থেকে পারপেন্ডিকুলারে থাকে, তখন সেটা অবশ্যই লম্বই হবে। দূরত্বের কথা বললে সেটা কি হয়? লম্বই হয়। তো এখন আমরা যদি ধরি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা গত ক্লাসে পড়েছি এখানে একটা লম্ব তৈরি হবে। তো সমকোণী ত্রিভুজে একটা বাহু যদি ৩ হয়, একটা বাহু যদি ৫ হয়, তাহলে আমরা পড়েছি বাহুগুলো হচ্ছে আরেকটা কথা হবে ৪ হবে। ৩, ৪, ৫ সমকোণী ত্রিভুজের বাহুগুলো হচ্ছে ৩, ৪, ৫। ধরেন আমি বাহুগুলো জানি না, কিন্তু বের করা তো সম্ভব। কিভাবে বের করা সম্ভব? এইটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, এটা তাহলে ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই সূত্র থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র থেকে আমরা এটা বের করে নিতে পারি। এখন আমাদের এখানে অতিভুজ স্কয়ারের মানটা কত দেয়া আছে? অতিভুজ স্কয়ারের মান দেয়া আছে হচ্ছে ৫। অতিভুজের মান দেয়া আছে ৫। অতিভুজের মান দেয়া আছে ৫। আমাদের সূত্রটা যদি আমরা বলি, তাহলে আমাদের মান দেয়া আছে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ৫। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে ৩ প্লাস ভূমি স্কয়ার। ভূমিটা হচ্ছে এখানে কত? ভূমিটা আমি ধরে নিলাম এক্স, যেহেতু আমি জানি না তাই ধরে নিলাম হচ্ছে এক্স। এই যে পিথাগোরাসের সূত্র থেকে আমরা করতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে ৩ আর ভূমি হচ্ছে আমি জানি না, ভূমি স্কয়ার। এখান থেকে আমরা এক্স স্কয়ারের মানটা বের করব। তাহলে এক্স স্কয়ারের মানটা বের করলে কি হবে? এক্স স্কয়ারটা যদি আমরা বের করতে চাই, আমরা এক্স স্কয়ারটাকে রাখলাম। রাখার পরে যদি 3 স্কয়ারটাকে বাম পাশে পাঠিয়ে দিই, এটা যদি পাঠিয়ে দিই তাহলে কি হবে? 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। ৫ ৫ ২৫, ২৫ থেকে ৯ বাদ দিলে হয় ১৬, মানে 3 স্কয়ার সমান 9। ২৫ থেকে ৯ বাদ দিলে ১৬। এক্স এর মান আমরা পেয়ে যাবো হচ্ছে ৪। যদি আমাদের পিথাগোরাসের বাহুগুলো মুখস্থ থাকে যে ৩, ৪ হলে আরেকটা ৫ হয়, এটা আমরা জানি যে পিথাগোরাসের বাহুগুলো ফিক্সড। একটা যদি ৩ হয় আরেকটা যদি ৪ হয় তাহলে বাকিটা ৫ই হবে। একটা যদি ৩ হয় আরেকটা যদি ৫ হয় তাহলে বাকিটা ৪ হবে। একটা যদি ৪ হয় একটা যদি ৫ হয় বাকিটা ৩ হবে। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম যে নিচের বাহুটা, পিথাগোরাসের সূত্র থেকে পেয়ে গেলাম নিচের বাহুটা ৪। তার মানে এই অংশটা কি হবে? ৪ই হবে। যেহেতু আমরা এই যেটাকে সমান দিয়ে ভাগে ভাগ করেছি, আমরা জানি যে কেন্দ্র থেকে যে লম্বটা নামবে সেটা অবশ্যই এই যেটাকে সমান দিয়ে ভাগে ভাগ করে দিবে। তাহলে এটা ৪ হলে এটাও ৪। এখন বলেছে এই যে এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা বলতে পারি নিচের যেটা হচ্ছে ৮ সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে নিচের যেটা হচ্ছে কত হবে? ৮ সেন্টিমিটার হবে। আ অনেকে অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ। এই ধরনের ম্যাথ গুলো পরীক্ষায় ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এখন এই ম্যাথটাকে আমি এই ম্যাথটাকে আমি সরি। এই ম্যাথটাকে আমি একটু ঘুরিয়ে দিতে পারি। মানে এই ম্যাথটাই আমি আ এখানে আপনাকে বের করতে বলেছি জে এর দৈর্ঘ্য কত? আমি জে না বলে বললাম ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বা দূরত্বটা কতটুকু? ভালো করে খেয়াল করেন, আমরা প্রশ্নটা এখানে ৩ ভাবে করতে পারি। আপনাকে বলতে পারি যে জে এর দৈর্ঘ্যটা কত? আবার বলতে পারি জে এর দৈর্ঘ্য দরকার নেই, জে এর দৈর্ঘ্য দেয়া আছে। তাদের দূরত্ব কত? কেন্দ্র থেকে জে এর দূরত্ব কত? এটা আপনাকে বলতে পারি। আবার বলতে পারি জে এর দূরত্ব দেয়া আছে, জেটাও দেয়া আছে। আপনি হচ্ছে বের করবেন বৃত্তের ব্যাসার্ধটা কত। ঠিক আছে? মানে এই ৫ টা। তাহলে এইখান থেকে যেটাই বলুক না কেন আমরা এই একই সিস্টেমে বের করব। তো আপনাদের জন্য আরেকটা ম্যাথ আমি দিচ্ছি। অর্থাৎ এটাকে একটু ঘুরিয়ে মডিফাই করে আমি একটা ম্যাথ দিচ্ছি আপনাদের জন্য। আপনারা একটু তাড়াতাড়ি করে অ্যান্সারটা হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেন। আ প্রশ্ন হচ্ছে কোন একটা বৃত্তের ১০ সেন্টিমিটার দীর্ঘ একটি জে আছে যেটা কেন্দ্র থেকে ১২ সেন্টিমিটার দূরে আছে। বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? একটু তাড়াতাড়ি করে ফেলেন। বের করতে হবে ব্যাসার্ধটা। আগে ব্যাসার্ধ দেয়া ছিল, এখন হচ্ছে আমাদের ব্যাসার্ধ দেয়া নাই। আমরা সবাই চিত্রটা এঁকে নিব। এই ধরনের ম্যাথগুলো চিত্র এঁকে নিলে খুব তাড়াতাড়ি হবে, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেহেতু আমাদের বাহুগুলো মুখস্থ আছে। আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলো জানি। যারা জানি না বা যাদের মনে নাই তাদের জন্য একটু বলছি যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো ফিক্সড। আপনি যদি ধরেন সমকোণী ত্রিভুজ আছে এটা যদি ধরতে পারেন, তাহলে বাহুগুলো আমরা জানি যে একটা ৩ হলে আরেকটা ৪, ৫ হবে। একটা ৪ হলে আরেকটা ৩, ৫ হবে। একটা ৩, ৫ হলে আরেকটা ৪ হয়। আরেকটা এইটাকে যদি আমরা ডাবল করি, ৩, ৪, ৫ কে যদি ডাবল করি তাহলে হবে ৬ আর ১০। ৬ আর ১০ এটাকে যদি আমরা ৩ ডাবল করি, মানে ৩ কে যদি ৩ ডাবল করি ৩ ত্রিকা ৯, তারপর ৪ কে যদি ৩ ডাবল করি ৩ ৪ ১২, যদি ৫ কে আমরা ৩ ডাবল করি ৩ ৫ ১৫।
তাহলে প্রথমবার কি করলাম আমরা 3 4 5 এটাকে 2 গুণ করলাম, সবটাকে 2 গুণ করলে হয়ে যাবে 3 হয়ে যাবে 6, 4 হয়ে যাবে 8, 5 হয়ে যাবে 10। তারপর 3 4 5 কে আমরা 3 গুণ করে পেয়ে গেলাম 9 12 15। এই বাহুগুলো কিন্তু ফিক্সড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানি যদি কোনো একটা 6 8 হয় আর একটা 10 হবে। ওকে, অ্যান্সার দিয়েছেন 3 জন, ফাইন। অ্যান্সার দিয়েছেন 3 জন। তো আমরা একটু দেখি আমাদের ম্যাথটা আমরা করতে পারি কিনা। আমাদের প্রশ্নে বলা আছে যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমরা একটা বৃত্ত প্রথমে এঁকে নেই। বৃত্ত একটা এঁকে নিলাম। তারপর বলা আছে বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি ব্যাসার্ধ বের করতে বলেছে, যেটা বলেছে আমি হচ্ছে চিত্র আঁকি। কেন্দ্র থেকে আমি হচ্ছে দূরে নিলাম একটা দূরত্ব। তারপর হচ্ছে নিচে একটা জে আঁকলাম, একটা জে আঁকলাম। তারপর ব্যাসার্ধ দেখে নিলাম, চিত্রটা আঁকলাম। এখন আমরা দেখবো কোন মানটা দেওয়া আছে এখানে। ওকে, এখন আমরা দেখি কি কি মান দেওয়া আছে। তো কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জে, নিচের যেটা হচ্ছে 10 সেন্টিমিটার, আমরা এটাকে ভাগ করে নিলাম। এই পাশে 5, 10 কে 2 ভাগ করলে এক পাশে 5 আর এক পাশে 5। ঠিক আছে, আমরা 2 ভাগে ভাগ করে নিলাম, 5 হয়ে গেল। তারপর বলা আছে যে যে কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে, এই যে এইটুকু হচ্ছে 12 সেন্টিমিটার দূরে, এটুকু হচ্ছে 12 সেন্টিমিটার দূরে বের করতে বলেছে এই যে অতিভুজটা কত, অর্থাৎ অতিভুজটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা কত। তাহলে আমরা যদি বলি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে বলতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজটাকে আমি ধরে নিলাম এক্স, এক্স স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্বর মান কত? লম্ব হচ্ছে এখানে 12, 12 স্কয়ার হচ্ছে 144, আর ভূমি হচ্ছে 5, 5 স্কয়ার, 5 স্কয়ার হচ্ছে 25, 144 আর 25 হচ্ছে 169 হয়। আমি ডিরেক্ট করে ফেললাম। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মান হচ্ছে 144 আর ভূমি স্কয়ার মান হচ্ছে 25, যোগ করলে হয় 169। এক্স এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 13, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 13। আমরা জানি হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা বাহু আছে, সেটা হচ্ছে কত? 5 12 13। এটা ছিল 3 4 5, তারপর আমরা পড়েছি 5 12 13। এইগুলো হচ্ছে কি সমকোণী ত্রিভুজের বাহু, 5 12 13। তো আমরা যদি যারা আমরা মানগুলো মুখস্থ রেখেছিলাম তাদের জন্য খুব সুবিধা। যদি আমরা জানি হচ্ছে যে দুইটা হচ্ছে 5 আর 12 হয়, তাহলে অবশ্যই অবশ্যই বাকিটা 13 হতে হবে, এটা বাধ্য হওয়ার জন্য। তাহলে এখানে 5 আর 12 আছে, যদি আমরা এটা মুখস্থ জানি সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারবো এটা হচ্ছে 13। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। তো আমরা এই যে ম্যাথটা দেখলাম, এখানে আরেকটা নিয়ম বাকি আছে। সেটা কি? আমরা হচ্ছে এখানে আহ, যেটা বের করেছি, ব্যাসার্ধটা বের করেছি। আর যদি আপনাকে বলে দিই যে আমি হচ্ছে কেন্দ্র দূরত্ব কত, লম্ব দূরত্ব কত, সেটা পরীক্ষা দিব। ঠিক আছে, ওই ধরনের ম্যাথ কিন্তু আমরা করতে পারি। একই নিয়ম এখান থেকে বের করবো আমরা। বই থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করবো, তখন দেখবেন যে বিভিন্ন নিয়মের ম্যাথগুলো আছে, ওগুলো প্র্যাকটিস করলে আমাদের সব নিয়মগুলো কাভার হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা কিছু আহ, মানে বৃত্ত থেকে সরাসরি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করলাম। এখন আমরা বৃত্তের সাথে সম্পর্ক আছে এমন একটা জায়গাতে যাব, যেমন হচ্ছে বৃত্তের সাথে সম্পর্ক আছে চাকার। চাকার এখানে যেতে পারি, তার আগে আমরা হচ্ছে আর একটা কাজ করে নেই। আমরা হচ্ছে বৃত্তের সাথে আরেকটু বর্গের সম্পর্ক তৈরি করি। বৃত্তের সাথে বর্গের সম্পর্ক নিয়ে ম্যাথ আসে পরীক্ষা, এটা অনেক ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথগুলো 9 10 এর বই আছে, হ্যাঁ 9 10 এর বই থাকার কারণে এটা ইম্পর্টেন্ট বেশি। তো আমাদের প্রথম প্রশ্নটা, একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহু, বৃত্তস্থ মানে হচ্ছে বৃত্তের ভিতরেই থাকবে। একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত? যারা পারেন একটু চেষ্টা করেন করতে পারেন কিনা, আর আমি হচ্ছে চেষ্টা করছি। আমি চিত্রটা আঁকি। বলা হচ্ছে বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, মানে বৃত্তের মধ্যে একটা বর্গ আছে, এই বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে 2 সেন্টিমিটার। আমি একটা বর্গ আঁকি, জোড়াতালি বর্গ ধরলাম, এটা একটা বর্গ। ঠিক আছে, যদি এটা বর্গ দেখা যায় না, ধরে নিলাম একটা বর্গ হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা বর্গ ধরে নিলাম। বলা আছে বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা বাহু দেওয়া আছে 2 সেন্টিমিটার। আমরা জানি যে বর্গের একটা বাহু 2 সেন্টিমিটার হলে বাকিগুলো 2 সেন্টিমিটার হবে, সবই 2 সেন্টিমিটার। ঠিক আছে, 2 সেন্টিমিটার। ঠিক আছে, এখন যেটা কথা হচ্ছে, বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল কত। আমরা বর্গের দিকে তাকাবো না, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে একটা জিনিসই লাগবে। সেটা কি? সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। মানে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র একটাই, এর বাইরে তো আমি যেতে পারবো না। সূত্রটা কি? পাই আর স্কয়ার। তাহলে আমি যেদিকেই চাই না কেন ঘুরে ফিরে আমার আর এর মানটা লাগবে। মানে বৃত্তের কথা বললে আপনাকে আর এর মান মানে বের করতে হবে, এটা আপনার লাগবে, মাস্ট বি একটা উপাদান। বৃত্তের ক্ষেত্রফল বের করতে বললে আর এর মানটা বের করতে হবে। এখন আর এর মান তো এখানে দেয়া নাই, এখন আমাদের কাজ হচ্ছে আর এর মানটা বের করে নেওয়া। তো আর এর মান বের করার জন্য আমরা যেটা করতে পারি, বর্গের কর্ণটা বের করে নিতে পারি, বর্গের কর্ণটা।
তো এইখানে দেখেন, এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আপনারা একটু ভালো করে চোখ কান খোলা রেখে চিন্তা করেন, দেখেন এইটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে দুইটা ত্রিভুজ ত্রিভুজ তৈরি হয়েছে। তার মধ্যে এই অংশটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, উপর অংশটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা জানি যে যদি দুইটা বাহু 2 2 হয়, তাহলে আরেকটা বাহু হচ্ছে 2√2। মনে আছে না? যদি দুইটা বাহু 2 2 হয়, তাহলে আরেকটা হয় 2√2। যদি মনে না থাকে তাতেও কোনো সমস্যা নাই, আমাদের তখন কষ্ট হবে, বের করে নিতে হবে, কিন্তু মনে থাকা বেটার। আমাদের করেছিলাম যে আহ ত্রিভুজের ক্ষেত্রে, যে সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রে একটা বাহু যদি এক্স হয় আর একটা যদি এক্স হয়, যারা আমরা জানি না তারা একটু জেনে রাখি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু যদি এক্স আর একটা বাহু এক্স হয়, তাহলে আরেকটা বাহু অবশ্যই অবশ্যই x√2 হবে। আমরা পড়েছিলাম যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে এই বাহুটা সমান, তার মানে হচ্ছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর একটা কোণ হচ্ছে সমকোণ, তার মানে এই সবটা ত্রিভুজ হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটা বাহু যদি এক্স হয় আর একটা যদি এক্স হয়, তাহলে হবে x√2 অতিভুজটা। এখন বলেন, একটা যদি 5 হয় আর একটা যদি 5 হয়, তাহলে কি হবে? 5√2 হবে। মানে এক্স এর জায়গায় আপনি যে কোনো মান বসাবেন, একটা যদি এক্স হয় আর একটা যদি এক্স হয়, তাহলে আরেকটা হবে x√2। একটা যদি 5 হয় আর একটা যদি 5 হয়, সেটা হবে 5√2। একটা যদি 2 হয় আর একটা যদি 2 হয়, সেটা হবে 2√2। এইভাবে আমরা বের করতে পারি। যদি আপনি এভাবে বের করতে না চান, তাহলে আপনার জন্য উপায় একটাই, সেটা কি? এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা হচ্ছে এখানে এই যে অতিভুজটা জানি না, অতিভুজটা যদি না জানি, এটা আমাদের জানা নাই মনে করেন, এটা যদি আমি না জানি, তাহলে আমি এটাকে ধরবো এক্স। অতিভুজ হচ্ছে এক্স, এক্স ধরে এক্স স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার লম্ব কত? এখানে 2। লম্ব হচ্ছে এখানে কত? 2। এই যে লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 2। 2 স্কয়ার হচ্ছে 4 4 8 হয়, মানে এক্স এর মান হচ্ছে 8। এখন আমরা এখান থেকে 8টাকে ভেঙে লিখবো, মানে এক্স কে রুট করলে কত আসবে? 8টাকে রুট করলে কত আসবে? 8টাকে রুট করতে হবে। যারা রুট পারি না তারা একটু শিখে রাখি, যারা রুট করতে পারি না তাদের জন্য বলে দিচ্ছি আমি যে আমরা হচ্ছে 8টাকে রুট করবো। যদি এরকম কোনো সংখ্যা হয় যে পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ আপনি হচ্ছে যদি ভিতরে 16 থাকতো, আপনি 16কে 4 লিখে ফেলতে পারতেন। যদি 9 থাকতো আপনি 3 লিখতে পারতেন। 25 থাকলে 5 লিখতে পারতেন, কিন্তু আপনি 8কে তো লিখতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই সংখ্যাটাকে দুইটা সংখ্যায় ভাগ করবেন, যেখানে হচ্ছে অন্তত একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে। সংখ্যাটাকে আপনি এমন বিভাগে ভাগ করবেন যেন অন্তত একটা পূর্ণবর্গ সংখ্যা থাকে, না হলে নাই। কিন্তু আপনাকে দেখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা। যেমন 8 এর মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। 8কে যদি আমরা ভাঙি, 4 দুকোণে 8। 8কে যদি আমরা ভাঙি, 4 দুকোণে 8, দেখেন এই 4টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। মানে আমরা এমন ভাবে ভাঙবো যেন হচ্ছে এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যাটা যদি থাকে, তাহলে সেটা আমরা নিব। তাহলে এখানে 8 এর মধ্যে সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। এখন আমরা এটাকে রুট করে দিব। কিভাবে? 4কে যদি বর্গমূল করি তাহলে হবে 2। 4কে যদি বর্গমূল করি 2, আর এই 2টা কিন্তু রুট থেকে বেরোতে পারবে না, তাহলে 2টাই থেকে যাবে। তাহলে আমরা অতিভুজের মান পেয়ে গেলাম 2√2। তাহলে কি করলাম আমরা? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে কি করলাম? অতিভুজের মানটা বের করলাম। এক্স স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার, মানে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে 4 প্লাস 4 সমান হচ্ছে 8 আসে। তারপর আমি এক্স এর মানটা বের করব, 8টাকে রুট করে নিব। তো লাস্টে যেটা আসে সেটা হচ্ছে এক্স এর মান 2√2। তাহলে আমরা কি পেলাম? আমরা বেসিক্যালি এতক্ষণ ধরে যেটা করলাম, শুধু আমাদের এই চতুর্ভুজের মানে আমাদের এই বর্গের কর্ণটা বের করেছি, মাত্র কর্ণটা। কিন্তু আমাদের লাগবে কি? ব্যাসার্ধ লাগবে। যেটাই হচ্ছে বর্গের কর্ণ, সেটাই কিন্তু আমার বৃত্তের ব্যাস। দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসছে, যেটাই আমার বর্গের কর্ণ সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসকে যদি আমি অর্ধেক করে দেই, তাহলে পাওয়া যাবে ব্যাসার্ধ। আমার টার্গেট হচ্ছে এইখানে, অর্থাৎ পাই আর স্কয়ারের মান আমি বের করবো। আমাদের প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই যে ব্যাসটা আছে 2√2, এইটাকে অর্ধেক করলেই ব্যাসার্ধটা পাওয়া যাবে। তাহলে 2√2 কে অর্ধেক করা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা। আপনি যদি এটাকে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কি হবে? 8 2 কাটা, 2 কাটা গেলে থাকে হচ্ছে শুধু √2, অর্থাৎ আমাদের ব্যাসার্ধের মান হচ্ছে √2। আমি যদি আর এর মান √2 বসাই, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। √2 বসালে √2 স্কয়ার, √2 কে স্কয়ার করলে কত হবে? 2 হবে। আর এখানে তো পাই আছেই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে 2 পাই। অ্যান্সার চলে আসতেছে 2 পাই। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে, যেহেতু ম্যাথটা বড়, আপনারা যদি বুঝতে সমস্যা হয় বলতে পারেন। আচ্ছা, আপনারা অ্যান্সার দিয়েছিলেন। যদি কারো সমস্যা হয় কোথাও বলতে পারেন।
আচ্ছা হ্যাঁ, আমি আপনার কথা চিন্তা করছিলাম, আপনি ত্রিভুজের ক্লাসটা করেন নাই তো, তাই আপনাকে নিয়ে আমি চিন্তা করছিলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে একবার পুরোটা রিভাইজ করি। আমরা যেটা করেছি সিম্পলি যদি বলি যে এখানে আমরা বের করতে যাচ্ছি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তো বৃত্তের ক্ষেত্রফলের পাই আর স্কয়ার যে সূত্র আছে, পাই আর স্কয়ারের সূত্র, সেখানে আমাদের লাগবে কিসের মান? আর এর মান লাগবে। তো আমাদের টার্গেট হচ্ছে আর এর মানটা বের করে নেওয়া। তো আর এর মানটা বের করার জন্য আমরা কি করেছিলাম? আমরা হচ্ছে দেখলাম যে বৃত্তের মধ্যে যদি একটা বর্গ আঁকি, বৃত্তের মধ্যে যদি একটা বর্গ আঁকি তাহলে কি হয়? বর্গ আঁকলে বর্গের কর্ণ যেটা, বর্গের যেটা কর্ণ, বর্গের যেটা কর্ণ সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস, তাই তো? মানে আমি যদি বলি যে এই বৃত্তের ব্যাস কোনটা, আপনি বলবেন হচ্ছে এই কেন্দ্র বরাবর যাবে পরিধি থেকে, কেন্দ্র বরাবর যাবে পরিধি থেকে হচ্ছে আপনি কি করবেন? পরিধি থেকে হচ্ছে পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত মাঝখানে রেখা টানবেন, এটাই কিন্তু আমার বৃত্ত হচ্ছে বৃত্তের ব্যাস। তো আমার টার্গেট হচ্ছে এই রেখাটা বের করে নেওয়া। তো এই রেখাটা বের করার জন্য আমি দেখলাম হচ্ছে যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে তৈরি হয়েছে একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো লম্বের মান দেওয়া আছে এখানে 2, ভূমির মান দেওয়া আছে এখানে 2। তাহলে আমরা জাস্ট সমকোণী ত্রিভুজ হিসাবে সেখান থেকে অতিভুজটা বের করে নিব। এই অতিভুজটা বের করব কারণ আমার এই অতিভুজটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাস। তো আমি যদি এখান থেকে বের করি তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্রটা। অতিভুজ স্কয়ার ইকুয়াল, অতিভুজ যদি আমি এক্স ধরে নেই, আমি যদি ধরি এটা হচ্ছে এক্স, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বর মান হচ্ছে এখানে 2, 2 কে যদি স্কয়ার করি তাহলে 4 হবে। আর ভূমির মান হচ্ছে এখানে 2, 2 কে স্কয়ার করলে 4 হবে। আর এখান থেকে আমরা পাবো কি? পাবো হচ্ছে এক্স এর মান আমরা বের করেছিলাম 2√2। ঠিক আছে, এক্স এর মান আমাদের যদি ত্রিভুজের এখানে ত্রিভুজ যদি না হয়, আমরা যদি ত্রিভুজ না ধরি তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হচ্ছে 2√2। আমার হচ্ছে ব্যাস লাগবে না, লাগবে হচ্ছে ব্যাসার্ধ আর এর মান। তো এটাকে যদি আমরা অর্ধেক করে দেই, অর্ধেক করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মানটা যদি আমি এখানে বসাই, আমার তো লাগবে আর এর মান, এটা যদি এখানে বসাই তাহলে আমরা আর এর মান যদি 2 মানে √2 স্কয়ার বসাই, √2 স্কয়ার করলে হয় আর এর মান যদি √2 বসাই, √2 কে স্কয়ার করলে হয় 2, √2 কে স্কয়ার করলে হয় 2, आंसर আসবে 2 পাই। মানে জাস্ট সামারি আর কি। আমরা আহ, বলার সময় অনেকভাবে বলেছি, ম্যাথ করার সময় তো আমরা এত কিছু করবো না, তখন আমরা সিম্পলি এইভাবে চিন্তা করবো। আর শর্টকাট করার জন্য আমি কি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি সমকোণী ত্রিভুজ হয় তখন দুইটা বাহু যদি সমান হয় তাহলে অতিভুজটা সহজেই বের করে ফেলা যায়। যেমন যদি দুইটা বাহু 2 হয়, অতিভুজ হবে 2√2। যদি দুইটা বাহু 5 হয় তাহলে অতিভুজ হবে 5√2। যদি দুইটা বাহু 3 হয় তাহলে অতিভুজ হবে 3√2। যদি দুইটা বাহু 6 হয় তাহলে অতিভুজ হবে 6√2। তো আপনি এই দুইটা বাহু 2 দেখে আপনি সরাসরি বলতে পারেন যে এখানকার মান হচ্ছে 2√2, মানে এইখান এই বাহুটার মান হচ্ছে 2√2। আর এই 2√2 বের করতে পারলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটাকে অর্ধেক করে দিলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। আর বৃত্তের ব্যাসার্ধ হলে কিন্তু আমার ক্ষেত্রফল বের করা যায়। তো যাদের হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা বৃত্তের ব্যাসার্ধ, তো আমরা যদি আলাদা করে আঁকি, আপনি আপনি তো এটা বলবেন যে এটা অবশ্যই, আমি যদি বলি যে এখানে এই বরাবর হচ্ছে কেন্দ্র আছে, আমি যদি এই রেখাটা টানি, আপনি তো অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। কারণ আমি যদি আপনাকে বলি যে বৃত্তের ব্যাস এটা হলে তাহলে ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের অর্ধেক। এই যে ব্যাসের অর্ধেকটা, বৃত্তের এখান থেকে আমরা যদি অর্ধেক নিই তাহলে ব্যাসার্ধ। আমরা জাস্ট এটাই বের করেছি, এই ব্যাসার্ধটা বের করে তারপর হচ্ছে কি করেছি, আর এর মান বসিয়ে দিয়েছি। এখন কি বুঝতে পেরেছেন মনে আপু? না বুঝলে বলেন, আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। না আপনি ত্রিভুজ ক্লাসটা করেন নাই তো, তাই আপনার জন্য এই অংশটা একটু সমস্যা হয়েছে। না, আমি আপনাকে নিয়ে চিন্তা করছিলাম বাকিদের বোঝার কথা আর কি। তারপরে যদি বাকি কেউ যদি না বুঝেন সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আর একটা ম্যাথ দেখবো। এখন যে ম্যাথটা করেছি যদি আমরা এটা বুঝতে পারি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরের ম্যাথটা আমাদের জন্য অসুবিধা হবে না। ম্যাথটা হচ্ছে আহ, বৃত্তের মধ্যে একটা বর্গ আঁকা হয়েছে, তখন আপনার এই ক্ষেত্রফল বের করতে হবে। দেখেন প্রশ্ন হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা এতক্ষণ যে ম্যাথটা করেছি ওই ম্যাথের সব কনসেপ্ট এখানে কাজে লাগবে। আমরা একটা বৃত্ত এঁকে ফেলি। তো বলা আছে বৃত্তে একটা বর্গ আঁকা হয়েছে, আমরা যে বৃত্তে বর্গ এঁকে নেই। বলা হয়েছে যদি আমরা এই বৃত্তের মধ্যে একটা বর্গ আঁকি,
দেখেন বলা আছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের তো বৃত্তের ব্যাসার্ধটা যদি আমরা নেই, আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটা নেই তাহলে ধরেন আমরা যদি এইভাবে চিন্তা করি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু এইটুকু, তাহলে কিন্তু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু আমি আহ আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা হচ্ছে ব্যাসার্ধ না নিয়ে ব্যাস নিচ্ছি, মানে আমরা সবটা নিচ্ছি, আমরা সবটাই নিচ্ছি। তাহলে এই লাল দাগটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর সবটা হচ্ছে বৃত্তের ব্যাস। একজন অ্যান্সার দিয়েছেন, ফাইন। এখন বলা আছে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, মানে এই ভিতরের বর্গটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন সবাই আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র হচ্ছে বাহু স্কয়ার, মানে এই স্কয়ার। বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র হচ্ছে বাহু স্কয়ার, কিন্তু এখানে বাহু দেয়া নাই, বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ এটুক কত, 7। এইটুক 7 হলে এই অংশটাও কি হবে, এটাও তো ব্যাসার্ধ, এটা হবে 7। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের এই সবটা আমরা, এই যে অংশটা মানে এই সবটার দৈর্ঘ্য, অর্থাৎ যেটা বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসটা হচ্ছে 14 সেন্টিমিটার। সবাই তো আমার সাথে একমত, তাই না? আমরা যদি বলি যে বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তাহলে তার ব্যাস তো অবশ্যই 14 সেন্টিমিটার হবে। তো আমরা পেয়ে গেলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম বৃত্তের ব্যাস পেয়ে গেলাম। এখন এই বৃত্তের ব্যাসটা আমরা কেন নিলাম? এত কিছু থাকতে আমরা বৃত্তের ব্যাস কেন নিলাম? বৃত্তের ব্যাস নিলাম, এটা আমাদের স্বার্থ হচ্ছে এখানে যে এই বৃত্তের ব্যাস যেটা, সেটাই কিন্তু বর্গের কর্ণ। দেখেন, যেটা আমার বৃত্তের ব্যাস সেটা কিন্তু বর্গের কর্ণ। আমার টার্গেট হচ্ছে বর্গের কর্ণটা বের করা, আমার টার্গেট হচ্ছে বর্গের কর্ণটা নেওয়া। তাহলে বর্গের কর্ণ কত, 14। কারণ কি, বর্গের কর্ণ থেকে বাহু বের করা যায়। আমরা জানি বর্গের কর্ণের সূত্র কি, আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2 × a। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 × a। আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে a এর মানটা বের করে নেওয়া। আমাদের যেটাই বৃত্তের ব্যাস সেটা হচ্ছে বর্গের কর্ণ। তাহলে বৃত্তের ব্যাস এখানে কত? বৃত্তের ব্যাস এখানে হচ্ছে 14। 14টা হচ্ছে কি বর্গের কর্ণ। তাহলে আমাদের বর্গের কর্ণের সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে √2 × a। তাহলে বর্গের কর্ণের মান দেওয়া আছে 14। এখান থেকে আমরা এর মানটা কিন্তু পেয়ে যেতে পারি, এখান থেকে আমরা এর মানটা পেয়ে যেতে পারি। এর মানটা কত আসবে? এর মানটা আসবে হচ্ছে এখান থেকে 14/√2। ঠিক আছে, আমরা এর মানটা পেয়ে গেলাম 14/√2। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড। 14/√2। মনে আপু দেখেন তো এটুকু বুঝতে পেরেছেন কিনা? আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা প্রথমে বৃত্তের যে ব্যাসার্ধ ছিল, প্রথমে যে বৃত্তের ব্যাসার্ধ ছিল, বৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা বৃত্তের ব্যাস বের করলাম। বৃত্তের ব্যাসার্ধ ছিল 7, তাহলে ব্যাস কি হবে, তার ডাবল 14। আবার যেটাই হচ্ছে বৃত্তের ব্যাস সেটাই হচ্ছে বর্গের কর্ণ। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাস হচ্ছে 14 এবং বর্গের কর্ণ হচ্ছে 14, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম বর্গের কর্ণ হচ্ছে 14। বর্গের কর্ণ যদি 14 হয়, বর্গের কর্ণের সূত্র আছে কিন্তু, সেটা কি? বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2 × a। তাহলে এই √2 × এর মান আমরা বলতে পারি 14, কারণ বর্গের কর্ণ এখানে 14 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যেতে পারি। যদি এখান থেকে এর মানটা পাই তাহলে আসে 14√2। এখন এর মান পেয়ে গেলে কিন্তু আমার ক্ষেত্রফল আর কোনো সমস্যা নাই। ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে 14√2 যেটা আছে সেটাকে আমরা স্কয়ার করে দিব। তাহলে এই 14√2 কে স্কয়ার করে দেন, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। 14√2 কে স্কয়ার করলে, 14 কে স্কয়ার করলে হবে 14 × 14। আমরা হচ্ছে স্কয়ার করছি না, সরাসরি স্কয়ার না করে ভেঙে ভেঙে লিখছি যেন কাটাকাটি করতে পারি। এর মান হচ্ছে 14√2। তাহলে এর মান 14√2 আমরা এখানে বসালাম, 14 বসালাম, আর নিচে হচ্ছে √2। √2 কে স্কয়ার করলে হবে 2। আমরা যদি 14√2 কে স্কয়ার করি তাহলে উপরে হবে 14 দুইবার, √2 হবে দুইবার। √2 দুইবার হলে আমরা শুধু 2 লিখতে পারি। তারপর যদি আমরা 7 দিয়ে কাটি, 14 দিয়ে যদি কাটি তাহলে 14 কে 2 দিয়ে কাটলে হয় 7। 7 14 কত হয়? 98 হয়। 7 × 10 = 70, 4 × 7 = 28, 98। তার মানে আমরা পেয়ে গেলাম যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 98। বর্গের ক্ষেত্রফল হচ্ছে 98। ঠিক আছে, দেখেন একই নিয়মের ম্যাথ, একই নিয়মের ম্যাথ আমরা জাস্ট কি করলাম এখানে, বিভিন্ন রকম একটু চেঞ্জ করলাম। চেঞ্জ করার কারণে ম্যাথটা একটু আলাদা হয়ে গেল। আপনাদের আমি আজকে একটা শীট দিব, শীটের মধ্যে এই টাইপের আরেকটা ম্যাথ আছে। এই 3টা ম্যাথ হচ্ছে আপনার খুবই কমন, বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো আসে। ঠিক আছে? তো এই 3 ধরনের ম্যাথ বা এই 3টা ম্যাথ আপনাদের গুরুত্বপূর্ণ। 2টা আমি করালাম, আরেকটা আমার শীটে আছে, ওইটা আপনারা করবেন। না পারলে তো আপনাদের গ্রুপ আছে, যে ম্যাথ আপনারা পারবেন না সেটা অবশ্যই গ্রুপের সাথে সাথে ছবি তুলে জমা দিবেন। মানে আপনি বলবেন, দেখবেন ওনারা সলভ করে দিচ্ছে। মানে এখন পর্যন্ত খুব কম ইতিহাস যেটা আমার করে দেওয়া লাগছে। আপনারা তো নতুন ব্যাচ না, আরো অনেকগুলো ব্যাচ আছে। সবার ক্ষেত্রে এমন আমার করে দেওয়া লাগে না, কেউ না কেউ পারে। না আমরা এরকমই যে আমরা একটা ম্যাথ না পারলে আরেকটা ম্যাথ পারি। আর ঠিক আছে,